এই এপিসোডের শুরুটা ঠিক সেই সিন থেকে হয় যেখানে লিয়াং ইনশাওর উপর আক্রমণ করছিল, কিন্তু সেই লোকটা ইনশাওর উপর অ্যাটাক করার আগে ইনশাও একাডেমি হেডমাস্টার তাকে থামিয়ে দেন। তিনি বলেন, আজ এখানে আনন্দের পরিবেশ, আর তোমরা দুজন নিজেদের অযথা ঝগড়া করে সেই পরিবেশ নষ্ট করো না, তা না হলে আমাকে তোমাদের দুজনকে পানিশ করতে হবে। ওয়েল, এই মাস্টারের নাম ছিল শাও কিং, এবং তিনি বলেন একাডেমির এল্ডার। তার পাওয়ারফুল অরা ইতিমধ্যে পুরো হলের মধ্যে ছড়িয়ে পড়ছিল, যার কারণে ইনশার কষ্ট হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে রাজা আসার অ্যানাউন্সমেন্ট হয়, যার কারণে ইল্ডার শাওকিং নিজের অরা ডিসাইড করে নেন। লিয়াং তো সে পেশার সরে যেতে হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে ইনশার ওপর এই পেশার কোনো বিশেষ প্রভাব পড়েনি। এরপর তারা দুজন নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ে। এর কিছুক্ষণ পরে হলের মধ্যে রাজা এবং তার মেয়ে প্রিন্সেস রুশু এন্ট্রি হয়। প্রিন্সেস রুশু ইনশাওকে সেখানে দেখা মাত্র অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত ইনশাও তার জীবন বাঁচিয়েছিল আর এই মেয়েটা আগে থেকে ইনশাকে পছন্দ করতো। এরপর রাজা সেখানে উপস্থিত সমস্ত গেস্টদের বলতে শুরু করেন তার মেয়ে রুশু ছোটবেলা থেকে একটি ক্রনিক ইলনেস এর সঙ্গে লড়াই করছিল। তাকে সুস্থ করার জন্য তারা জানি না কত হিলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু কেউ তাকে ঠিকভাবে ট্রিট করতে পারেনি। তবে এখন অবশেষে রুশু চিকিৎসা সম্পন্ন হয়েছে, আর এটা রাজার জন্য অনেক বড় সুখবর। এই কারণে তিনি আজকের এই দাওয়াতের আয়োজন করছেন। এরপর তিনি সবাইকে বলেন, আপনারা সবাই এই দাওয়াত উপভোগ করুন। রাজার কথা শুনে সঙ্গে সঙ্গে সব গেস্ট তাকে অভিনন্দন জানাতে শুরু করে, কারণ সত্যি এটা তার জন্য অনেক আনন্দের খবর ছিল। ঠিক তখনই একজন ব্যক্তি রাজার কাছে এসে বলে, এই আনন্দের মুহূর্তে আমি একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার কাছে কমান্ডার লিও এর জন্য একটি ছোট উপহার রয়েছে। এটা শুনে টিচার লিও কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে না লোকটা তাকে কি দিতে চায়। আসলে সেই লোকটা তার জন্য টপ 10 অরিজিন স্টোন নিয়ে এসেছিল, আর এই অরিজিন স্টোন নিজেদের মধ্যে অসাধারণ টিচার হিসেবে পরিচিত। লোকটা বলছিল এই স্টোন এর সাহায্যে কমান্ডার লিও খুব তাড়াতাড়ি 5 এলিমেন্ট রিলিম এ পৌঁছাতে পারবে। তখন আমাদের মেটাল কিং শাও এর পাশাপাশি সেও আরো পাওয়ারফুল হয়ে উঠবে। এভাবে আমাদের রাজ্যের আরো নিরাপদ হয়ে যাবে, কারণ আমাদের কিংডমকে নিরাপদ রাখতে হলে আমাদের আরো পাওয়ারফুল মানুষ প্রয়োজন। কিন্তু ঠিক তখন টিচার লিও নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ইয়াং ম্যাজিস্ট্রি, এই গিফট অনেক বেশি এক্সপেন্সিভ, আমি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। এরপর সেই লোকটা তার কাছে এগিয়ে আসে। ওয়েল, এই লোকটার নাম ছিল কিং নিয়াং। সে লিওকে ইমোশনাল হয়ে বলতে শুরু করে, লিনশ্যাং, তুমি কি সত্যি আমার ফিলিং বুঝতে পারছো না? আমি সবসময় তোমাকে অ্যাডমায়ার করছি। আমার মনে হয় না পুরো কিংডম তোমার মতো স্ট্রাইকিং ওমেন আর কেউ আছে, আর এই কারণে আজ সবার সামনে আমি তোমাকে প্রপোজ করতে পড়ছি। প্লিজ আমার ফিলিংসকে রেসপেক্ট করো। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি যত দ্রুত সম্ভব তোমাকে বিয়ে করবো। এদিকে টিচার লিও কিং নিয়াং এর এসব কথা শুনে একেবারে শকড হয়ে যায়। অন্যদিকে ইনশা বুঝতে পারছিল কিং নিয়াং এর এই প্রপোজাল পেছনে নিশ্চয় কোনো না কোনো চালাকি রয়েছে। সে মনে মনে ভাবছিল লিও অনেক বেশি ট্যালেন্টেড, সে খুব দ্রুত 5 এলিমেন্ট রিলিমে পৌঁছে যাবে। তাই এই লোকটা আসলে লিও এর পাওয়ার এবং এই স্ট্যাটাসের সুবিধা নিতে চাইছে। টিচার লিও মাস্টার শাও কিং এর স্টুডেন্ট হওয়ার পাশাপাশি তার ফ্রেন্ডও। তাই যদি টিচার লিও কিং নিয়াং একে বিয়ে করে, তাহলে এই লোকটা শাও কিং এর অনেক কাছাকাছি চলে আসবে, আর ভবিষ্যতে সে রাজার থ্রোন এর জন্য লড়াই করতে পারবে। সত্যি বলতে লোকটা বেশ ভালো নিজের মাথা ব্যবহার করছে। তবে টিচার লিও যদি সামান্য বুদ্ধিমান হয়, তাহলে সে অবশ্যই এই লোকটাকে রিজেক্ট করবে। এদিকে কিং নিয়াং লিওকে বলছিল, আমি তোমাকে খুব ভালোভাবে রাখবো, আমার কারণে তোমাকে কখনো কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। কিন্তু টিচার লিও এবার তার উপরে রেগে যায়। সে বলে, ক্রাউন প্রিন্স কিং নিয়াং, নিজের কথা সামনে বলুন। আমি আপনাকে কখনো সেই দৃষ্টিতে দেখিনি, আর আপনি এগুলো গেস্ট এর সামনে আমাকে ম্যারেজের প্রপোজ করে বসেছেন। কিন্তু ক্রাউন প্রিন্স কিং নিয়াং পিছিয়ে যাওয়ার কোনো ইচ্ছে দেখাচ্ছিল না। সে বলে, আমি টিয়াং কিংডম এর সবচেয়ে পাওয়ারফুল ফিগারদের একজন, আমার রাজা এবং এল্ডার শাও কিং এর পরে আমার স্ট্যাটাস। তাহলে বলুন আমার থেকে বেশি যোগ্য আর কি আছে যে আপনি সঙ্গে বিয়ে করতে পারে? আপনি এত পাওয়ারফুল এবং সুন্দর যে কোনো পুরুষই আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শুধু আমি এমন একজন যে আপনার সঙ্গে বিয়ে করতে পারবো, কিন্তু তারপর আপনি আমার প্রপোজাল রিজেক্ট করলেন। এর মানে নিশ্চয়ই আপনি অন্য কাউকে পছন্দ করেন। আমাকে বলুন সেই লোকটির নাম কি? আমি কিং নিয়াং তাকে চ্যালেঞ্জ করবো, আর যদি আমি তাকে হারিয়ে দিই তাহলে আপনাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। এই কথা শুনে লিও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সত্যি একজন পছন্দ করতে। অন্যদিকে ক্রাউন প্রিন্স কিং নিয়াং তাকে বলছিল, প্লিজ আমাকে তার নাম বলুন। যদি আমি তার সঙ্গে লড়াই হেরে যাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার প্রপোজাল ফিরে নেব। শুধু তাই নয়, এরপর আমি আর কখনো আপনার দিকে চোখ তুলে তাকাবো না। আমি শুধু নিজের যোগ্যতা প্রমাণ করবো এবং সুযোগ চাই। এই কথা শুনে লিও অনেকটা হতাশ হয়ে যায়, জানায় যে মানুষটা মারা গেছে। এটা শুনে কিং নিয়াং অনেক মুহূর্তের মধ্যে শক হয়ে যায়, কিন্তু পুরো মুহূর্তে সে লিওকে বলতে শুরু করে যে এই লোকটা তো ইতিমধ্যে মারা গেছে, তা মানে এখনো আমার কাছে আপনার হার্ট জয় করার সুযোগ রয়েছে। বলুন তো সে এমন কি করছিল যে আপনি আপনার হার্ট পুরোপুরি তার হাতে তুলে দিয়েছিলেন? তখন লিও বলে, তুমি যদি সত্যি তার অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাও, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো। সে যখন 6 ট্রান্সফরমেশন রিলিম এ ছিল, তখন সে একটি সুপ্রিম ডিভাইন ওয়েপেন ফোর্স করছিল। সেই ওয়েপেনের নাম ছিল স্টার ক্ল্যাভিং সোয়ার্ড, এমন একটি পাওয়ারফুল সোয়ার্ড যার সঙ্গে এই পৃথিবীর অন্য কোনো ওয়েপেনের তুলনা করা যায় না। আর এই ধরনের একটি ওয়েপেন ফোর্স করার পরে সে ইতিমধ্যে সবচেয়ে ইয়াং 9 র্যাঙ্ক ইম্পেরিয়াল মাস্টার হয়ে যায়। এর কম বয়সে এর আগে ইতিমধ্যে আর কেউ এমন ওয়েপেন ফোর্স করতে পারেনি। এরপর সে মাত্র একটি স্ট্রিক এর মাধ্যমে পুরো কিমসন মুন সিটিকে কাঁপিয়ে দিয়েছে। এমনকি একাই সে পুরো কন্টিনেন্ট এর সেই গ্রেটেস্ট পাওয়ারকে মাত্র এক আঘাতে মানচিত্র থেকে মুছে দিয়েছিল। আর সে এসব করছিল শুধুমাত্র নিজের একজন বন্ধুকে সাহায্য করার জন্য।
সবাই হাজার হাজার সংখ্যায় লাংশু সিটিতে জড়ো হয়েছিল যাতে সেই একা ওয়ারিয়রটাকে শেষ করতে দিতে পারে, কিন্তু তাকে মারতে আসা প্রত্যেকটা মানুষ সম্পূর্ণভাবে উইপড আউট হয়ে যায়। আর সেদিন সে আর্থ অ্যান্ড হেভেন এর র্যাঙ্কিং এর 3য় পজিশন দখল করে নেয়। শুধু তাই নয়, মাত্র একটি স্ল্যাশ এর মাধ্যমে সে পুরো আর্মিকে ওয়েপ আউট করে দিয়েছিল, আর এই কারণে তাকে আর্মি স্লেয়ার নামে ডাকা শুরু হয়। এরপর সে পৌঁছে যায় স্নোফল পিক এ। সেখানে মেঘের ওপর দিয়ে হেঁটে গিয়ে সে একজন মেটাল ইম্পিয়ারকে পরাজিত করেছিল। এভাবে সে ধীরে ধীরে রেজিস্ট্যান্টকে চূড়ায় উঠতে থাকে। তার পথে যত মেটাল ইম্পিয়ার এসেছে সে প্রত্যেককে পরাজিত করেছে। তোমরা নিশ্চয়ই শেনশা প্লেস এর ইমর্টাল বিউটি এর নাম শুনেছো। তার নাম ছিল হিনাইয়ান। পুরো পৃথিবী তার সৌন্দর্যের জন্য পাগল ছিল, কিন্তু হিনাইয়ান এর হৃদয় সে ওয়ারিয়র এর জন্যই চলে গিয়েছিল। কিন্তু সে ওয়ারিয়র রাজি হয়নি, কারণ সে নিজেকে পুরোপুরি কাল্টিভেশনের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। তাই হ্যাঁ, সে মানুষটা হলো যাকে আমি সবসময় চেয়েছিলাম। সে আজ বেছে নেই, তাতে কি হয়েছে? আমার হৃদয় সবসময় তার জন্য খুব খুব করবে। তবে ক্রাউন প্রিন্স কিং নিয়াং, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। সে ওয়ারিয়র তার জীবনে যতগুলো অসাধারণ অ্যাচিভমেন্ট অর্জন করছিল তার মধ্যে তুমি যদি মাত্র একটাও করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। টিচার লিউ এর কথা শুনে পুরো হল একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে ইয়ানশাও এর গলাও যেন শুকিয়ে যায়, কারণ সে ভালোভাবে জানতো টিচার লিও আসলে কার কথা বলছে। ঠিক তখন মিয়াং তার মাস্টার ইয়ানশোকে জিজ্ঞেস করে, মাস্টার আপনি কি জানেন টিচার লিও কার কথা বলছিল? আমার মনে হয় সে নিশ্চয়ই মাস্টার ইয়াগি এর কথা বলে। এটা শুনে ম্যাঙ্গো তাকে ধমক দিয়ে বলে, তুই 1 নম্বর বোকান। টিচার লিও ইয়াগি এর কথা বলছিল না, সে মাস্টার ফিয়া ইয়াং এর কথা বলছিল, যিনি সিনিয়র ইয়াগি এর মাস্টার ছিলেন। বলা হয় তার মতো পাওয়ারফুল মেটাল ইম্পিয়ারের পৃথিবীর আর কেউ ছিল না। এমনকি আমাদের একাডেমিতে ইম্পিয়ার ফিয়াং এর একটি স্ট্যাটু তৈরি করা হয়েছে। তাই টিচার লিও আসো তার কথাই বলছিল। এটা শুনে বিয়াং বলে, আচ্ছা কিন্তু সেই ইম্পিয়ারকে তো আমার একটু হ্যান্ডসাম মনে হয় না। তারপরও সে এত সুন্দর একটা মেয়েকে প্রপোজ রিজেক্ট করে দিয়েছিল। আসলে ইয়ানশো ছিল ইম্পিয়ার ফিয়াং এর রিকার্নেশন। তাই নিজের পাস্ট লাইফ সম্পর্কে এই ধরনের কথা শুনে তার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছিল। এর মধ্যে বিয়াং এর কথা শুনে তার মুখের ওয়াইন প্রায় গলা থেকে বেরিয়ে আসার অবস্থা ছিল। বিয়াং আবার বলতে থাকে, আমার মনে হয় সেই ইম্পিয়ার ফিয়াং এর 1 নম্বর স্টুপিড ছিল। দেখে তো এত সুন্দর একটা মেয়েকে প্রপোজ পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে, অথচ নিজে দেখতে একদম ভালো ছিল না। এবার ইয়ানশো নিজের পাস্ট লাইফকে ডিফেন্ড করতে বাধ্য হয়। সে বিয়াংকে বলে এই লোকটা বোকা ছিল না, বরং অনেক বেশি স্মার্ট ছিল। চারদিকে এত সুন্দর মেয়ে থাকা সত্ত্বেও সে সবসময় নিজের কাল্টিভেশন প্রায়োরিটি দিয়েছে। এমন মানুষকে বোকা বলা যায় না, বরং তাকে স্ট্রং মাইন্ডেড বলতে হয়, কারণ সে সবসময় নিজের টার্গেট এর উপর ফোকাস করেছিল। কিন্তু বিয়াং এর মতো ইম্পিয়ার ফিয়াং সত্যি একজন বোকা। আর ইয়ানশো এত কিছু বোঝানোর পর সে বাচ্চা নিজের অপশন বদলানোর জন্য একদমই প্রস্তুত ছিল না। এদিকে সবাই যখন এসব কথাবার্তা ব্যস্ত, ঠিক তখনই লিয়াং রাজার কাছে গিয়ে বলে, এই আনন্দের মুহূর্তে আমি মাস্টার শাওকিংকে একটি গিফট দিতে চাই। এই ছোট গিফটটা আমি বিশেষভাবে কমান্ডার শাওকিং এর জন্য প্রিপেয়ার করছি। এটা শুনে কমান্ডার শাওকিং বলেন, যে জিনিস পাওয়ার জন্য আমাকে কোনো ইফোর্ট করতে হয়নি সেই গিফট আমি অ্যাকসেপ্ট করতে পারি না। ইয়াং মাস্টার লিয়াং, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার গিফট অ্যাকসেপ্ট করতে পারবো না। তাই লিয়াং বলে, আমি আপনার জন্য 6 র্যাঙ্ক এলিক্সার নিয়ে এসেছি। তার নাম এজিও ড্রাগন এলিক্সার পিল। আপনি নিশ্চয়ই জানেন এই টিজার একটা স্পেশাল। আপনার শরীর যত পুরনো ইনজুরি থাকুক না কেন, এই পিল খুব সহজে সেগুলো ডিসলভ করে দিতে পারে। আর আপনার ইনজুরিস হিল হয়ে যাওয়ার পর আপনি কাল্টিভেশনে ব্রেক থ্রু করতে পারবেন। এদিকে ইনশা মনে মনে ভাবছিল, লিং আসলে 1 নম্বর খারাপ লোক। এই লোকটা সবসময় কিছু না কিছু প্ল্যানিং করে প্লটিং করে থাকে। তাহলে আজ হঠাৎ করে এই দয়াল হয়ে গেল কিভাবে? চলো দেখি এই পিলের ভেতরে সে আসলে কি লুকিয়ে রেখেছে। এরপর ইনশাও নিজে ডিপেন্ড পাওয়ার ব্যবহার করে পিল এর ভেতরে পরীক্ষা করতে শুরু করে। আর তখন সে দেখতে পায় একটি সোল ডিভোরিং প্যারাসাইট। এটা ছিল ভয়ঙ্কর এক ধরনের ইনসেক্ট। সেটা দেখে ইনশা মনে মনে বলে, আমি ভাবছিলাম এই লোকটা এত দয়ালু হলো কিভাবে। আসলে সে কমান্ডার শাওকিংকে কন্ট্রোল করতে চাইছিল। কমান্ডার শাওকিং এই পিল কনজিউম করা মাত্র এর ইফেক্ট তার শরীরে কাজ করতে শুরু করবে। বাইরে থেকে সবার মনে হয় তার ওরা আরো পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু আসল ব্যাপার হবে সম্পূর্ণ আলাদা। সে ধীরে ধীরে লিয়াং এর সেলফ হয়ে যায়। আর যদি সত্যি এমনটা ঘটে তাহলে লিং খুব সহজে কমান্ডার এর পুরো আর্মিকে কন্ট্রোল করতে পারবে। ঠিক তখন কমান্ডার শাওকিং লিয়াংয়ের কাছে গিয়ে এগিয়ে যায়। তিনি বলেন, 5 বছর আগে আমি ভীষণভাবে ইনজুর্ড হয়েছিলাম। আজ পর্যন্ত আমি সেই ইনজুরিস হিল করতে পারিনি। যদি ইয়াং মাস্টার লিয়াং এর পিল দিয়ে আমার সব ইনজুরিস হিল হয়ে যায় তাহলে ইয়াং মাস্টারের কাছে আমার অনেক বড় ঋণ হয়ে যাবে। এবার কমান্ডার শাওকিং সেই পিল কনজিউম করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন ইয়ানশো তাকে থামিয়ে দেয়। সে বলে, মাস্টার আপনি যতটা এই পিল থেকে দূরে থাকবেন আপনার জন্য ততটাই ভালো হবে। আসলে এটা একটা পয়জনাস পিল। এই কথা শুনে লিয়াং ইনশাও এর ওপর প্রচন্ড রেগে যায়। সে বলে, ইনশাও তোমার এই বাজে কথা বন্ধ করো। তোমার কি কোনো ধারণা আছে এই পিল সম্পর্কে? এটা কতটা এক্সপেন্সিভ? এই পিল পারচেস করার জন্য আমাকে অনেক বড় প্রাইজ দিতে হয়েছে, আর তুমি হঠাৎ করে এটাকে পয়জনাস পিল বলে আমাকে সবার সামনে অপমান করছো। এরপর কমান্ডার শাওকিং ইয়ানশোকে জিজ্ঞেস করেন, বলো তো এই পিল কি সত্যি পয়জনিয়াস? এর কোনো প্রুফ তোমার কাছে আছে? তখন ইনশা বলে, এটা তো খুবই সিম্পল একটা প্রশ্ন। বাইরে থেকে দেখলে এই পিলকে একদম পয়জনিয়াস মনে হবে না, কিন্তু এটি যখন আপনার ব্লাড
এর সংস্পর্শে আসবে তখনই এটা একটি ডেডলি পয়জন এ পরিণত হবে, আর যে এই পিল কনজিউম করবে তার অন দ্য স্পট মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কথা শুনে রাজা বেশ শকড হয়ে যান। অন্যদিকে লিয়াং বলে, এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটা পিল, 6 র্যাঙ্ক এলিক্সার, এই পৃথিবীতে খুবই রেয়ার, আর তোমার কথাই যদি এই পিল পরীক্ষা করা হয় তাহলে ক্ষতি হবে আমারই। এই পিল এর দাম এত বেশি যে তুমি নিজের জীবন দিয়েও এটা ক্ষতিপূরণ দিতে পারবে না। কিন্তু ইনসাও আরও নিজের কথায় আটল থাকে। সে বলে, এই পিলের মধ্যে পয়জন রয়েছে, এটা আমি পুরো কনফিডেন্স এর সঙ্গে বলতে পারি। তাই কেন আমার এই পিল এর ওপর সামান্য হিউম্যান ব্লাড লাগিয়ে একটা কুকুরকে খাওয়াই না, তারপর সেই কুকুর প্রমাণ করে দেবে আসল সত্যিটা কি। আর একটা বিষয় হলো, কুকুরটা এই পিল খাওয়ানোর পর পিলটা শরীর থেকে বের করে নেওয়া সম্ভব। তাই যদি কুকুরটা কিছুই না হয় তাহলে ধরে নেব এটা মিথ্যে কথা বলছিলাম আমি। এর পাশাপাশি তোমার কোনো ক্ষতিও হবে না, কারণ এই কুকুরটাকে মেরে ফেলার পর তার পেট থেকে পিলটা বের করে নেওয়া যাবে। এবার রাজাও চাইছিল এই পিলটা পরীক্ষা করে দেখা হোক, তাই তিনি সেখানে একটা কুকুর নিয়ে আসার নির্দেশ দেন। ওদিকে ইনসা সঙ্গে সঙ্গে তার ডিসেবল এর কাছে চলে যায়। সেই বিংকে বলে, তাড়াতাড়ি করো, নিজের ব্লাড এই পিল এর মধ্যে কট করে দাও। আসল লিয়াং এসে পিল নিয়ে এসেছিল যেটা একদম পয়জনাস ছিল না, এর ভেতরে শুধু একটা ইনসেক্ট ছিল যেটা কমান্ডার শাওকিংকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হতো। আর ইয়ানসা কোনোভাবে চাইছিল না লিংকে এই প্ল্যানে সফল হোক, আর এই কারণে সে বিং এর ব্লাড এই পিলের উপর লাগাতে চেয়েছিল, কারণ বিং এর শরীরে ছিল পয়জনাস বডি। আর এই ব্যাপারটা ইয়ানসা ছাড়া আর কেউ জানতো না। বিং এর ব্লাড পিল এর উপর লাগানোর পর ইয়ানসা সেটা কুকুরকে খাইয়ে দেয়, আর পিলটা খাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা মারা যায়। এই দৃশ্য দেখা মাত্র পুরো হলের সবাই একেবারে শকড হয়ে যায়। এটা দেখে লিয়াং প্রচন্ড রেগে যায়। সে ইনসাওকে বলে, ইনসাও, আমি খুব ভালোভাবে জানি আমার পিল এর মধ্যে কোনো পয়জন ছিল না, নিশ্চয়ই তুমি এর সঙ্গে কোনো কারসাজি করছো। এরপর লিয়াং রাজার দিকে ফিরে বলে, ইউর ম্যাজিস্ট্রি, এই লোকটা সবসময় আমার উপর জেলাস থাকে। প্রতিবার সে আমাকে সবার সামনে অপমান করার চেষ্টা করে, আর আজও সে ইচ্ছে করে আমাকে ফ্রেম করতে চাইছে। প্লিজ আপনি আমাকে বিশ্বাস করুন, আমি এই পিল এর মধ্যে কোনো পয়জন মেশাইনি। কিন্তু রাজা তখন লিং এর উপর রেগে যান। তিনি নিজের সৈন্যদের নির্দেশ দেন, এই লোকটা তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। সবার সামনে এর আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। তারপর সে নিজের ভুল স্বীকার করছে না। এ কথা শুনে লিয়াং ইয়াংশো এর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সৈন্যরা তাকে ধরে ফেলে। লিয়াং বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে এই পিল এর সঙ্গে কোনো পয়জন মেশায়নি, আর সত্যি তার কথাটা সত্য ছিল। সে আসলে শুধু কমান্ডার শাওকিংকে কন্ট্রোল করতে চেয়েছিল। যদি লিয়াং তার প্ল্যানে সফল হয়ে যেত তাহলে পুরো আর্মি কন্ট্রোল তার হাতে চলে আসতো, আর ঠিক এই কারণে ইয়ানশাও তাকে ফ্রেম করছিল। ইয়ানশাও তখন লিয়াংকে বলে, তুমি 1 নম্বর প্রতারক, আর আজ তোমার আসল চেহারা সবার সামনে প্রকাশ পেয়ে গেছে। আগে তো আমি তোমাকে কুকুর বলছিলাম, কিন্তু কুকুর তোমার থেকেও 1000 গুণ বেশি লয়াল হয়। অন্যদিকে লিয়াং এর তখন শুধু একটা ইচ্ছা হচ্ছিল ইয়ানশাওকে সেখানে শেষ করে দেয়, কিন্তু এখানে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে, আর সে রাজার সামনে আর কোনো বড় ঝামেলা তৈরি করতে চাইছিল না। তাই তখন শেষ পর্যন্ত চুপচাপ সৈন্যদের সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর টিচার লিও ইয়ানশাওকে বলে, তুমি সত্যি অনেক স্মার্ট। সেদিন তুমি গোল্ডেন ইরাল টেকনিক ব্যবহার করে প্রিন্স রুশুয়ের জীবন বাঁচিয়েছিলে, আর আজ তুমি ওই পিল ভেতরে থাকা পয়জনকে চিনে ফেললে। তা নিশ্চয়ই তোমার কাছে এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা কমান্ডার শাওকিং এর ইনজুরিসকে হিল করতে পারবো। তখন ইনসাও বলে, হ্যাঁ সম্ভব, আমি তাকে হেল্প করতে পারি, তবে তার আগে আমার তার বডি ভালোভাবে এক্সামাইন করতে হবে। এটা শুনে কমান্ডার শাওকিং সঙ্গে সঙ্গে ইয়ানশাওকে নিজের সামনে ডেকে নেন। ইয়ানশাও তার পালস চেক করতে শুরু করে, আর তার বডি পরীক্ষা করতে সে বুঝতে পারে কমান্ডার শাওকিং এর আসল ইনজুরি কোথায়। ঠিক তখনই শাওকিং তাকে জিজ্ঞেস করেন, বলো তো ছেলে, তুমি আমার বডির মধ্যে কি পেয়েছো? ইয়ানশাও বলে, আপনি প্রতিদিন নিজের বডিতে হাজার হাজার পিঁপড়ে কামড়ানোর মতো একটা অনুভূতি পান। এরপর কিছু সময় পর আপনার এমন মনে হয় যে কেউ আপনার বোন এর উপর প্রচণ্ড আঘাত করছে। আসলে আপনার হার্ট মেরিডিয়ান ড্যামেজ হয়ে গেছে, আর এই কারণে মাঝে মাঝে আপনার পুরো বডি ফ্রিজ হয়ে যায়। মাস্টার শাওকিং এসব কথা শুনে একেবারে অবাক হয়ে যান। তিনি বলে, বাচ্চা, তুমি তো আমার সব সিমটমে চিনে ফেলেছো, তার মানে নিশ্চয়ই তোমার কাছে আয়ের ট্রিটমেন্ট আছে। কিন্তু ঠিক তখনই ইয়ানশাও সেখান থেকে চলে যেতে শুরু করে। শাওকিং তাকে থামে জিজ্ঞেস করে, বাচ্চা, আমাকে কোনো উত্তর না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন ইনশাও খুব শান্তভাবে বলে, আমি তো বাড়ি গিয়ে ঘুমাতে যাচ্ছি। আপনি যেহেতু আমাকে বাচ্চা বলেন, তাহলে একটা বাচ্চা আপনার কিভাবে ইনজুরি হিল করতে পারে? এই কথা শুনে শাওকিং বলে, বাচ্চা, আমি তো তোর গ্র্যান্ডফাদারকে বুড়ো বলি, আর তোর ফাদার অর্থাৎ লি চ্যানফ্যাং কেও আমি বাচ্চা বলি, তাহলে তোমাকে বাচ্চা না বলে আর কি বলবো? ইয়ানশা তখন বলে, আপনি চাইলে আমাকে ইয়াং মাস্টার বলতে পারেন। এই কথা শোনা মাত্র মাস্টার শাওকিং প্রচন্ড রেগে যান। তিনি সঙ্গে সঙ্গে নিজের পাওয়ার অ্যাক্টিভ করে ইয়ানশাও এর সামনে পৌঁছে যান, আর ঠিক তখন এই মুহূর্তে এপিসোডটি শেষ হয়ে যায়। আর ভয়েসটা একটু খারাপ হতে পারে, গলার অবস্থা খারাপ তাই।